স্বপ্নপুর গ্রামে বিশাল এক জঙ্গল ছিল, আর সেই জঙ্গলের পাশে ছিল ছোট্ট একটি গ্রাম। আর সেই গ্রামের ছোট্ট একটি কুটিরে বাস করত এক কাঠুরিয়া আর তার স্ত্রী। কি গো, আজ তুমি কাঠ কাটতে যাবে না নাকি? না গো, আজ আর ভালো লাগছে না। আজ তোমার সাথে সারা দিন কাটাবো। এরকম করলে কি চলবে বলো? ঘরে নতুন অতিথি আসছে, কাজ কাম তো এখন একটু বেশি বেশি করতে হবে। কি বললে? নতুন অতিথি মানে? কে আসবে শুনে আমাদের এই গরিবের কুঠিরে? আর আমাদের তো সেরকম কেউই নেই। আসলে আমি না মা হতে চলেছি। কি কি বলছো তুমি? সত্যি বলছো? হ্যাঁ গো, সত্যি। আমি অনেক খুশি। আমি অনেক খুশি হয়েছি তোমার উপর। বউ, আমি কাঠ কাটতে যাচ্ছি, কিন্তু তুমি সব সময় সাবধানে থাকবে। ঠিক আছে, আজ তুমি তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু। ঠিক আছে। এ কি, এই অসময়ে ঝড়! তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে। বউ বাড়িতে একা আছে। এ কি, সাপটা তো মনে হচ্ছে মারা গিয়েছে। না না, ঝড়টা বেড়ে চলেছে। যাই, আগে বাড়িতে ফিরি। তুমি চলে এসেছো? হ্যাঁ, অনেক ঝড় শুরু হয়ে গেল, তাই তাড়াতাড়ি চলে এলাম। কি ঝড়? তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? আজ তো কোনো ঝড়ই হয়নি। কি বলছো কি তুমি? ঝড় হয়নি? তাহলে কি এটা আমার মনের ভুল ছিল? না না না, এটা কোনোভাবেই সম্ভব না। তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আর না হয় তুমি ঘুমিয়ে পড়েছিলে, তাই এই ঝড়ের শব্দ তুমি শুনতে পাওনি। না না, আমি আজ একটুও ঘুমাইনি। আজ সারা দিন আমি বাইরেই কাজ করছিলাম। আচ্ছা, বাদ দাও তো, এখন হাত মুখ ধুয়ে আসো, খেতে দিচ্ছি। এত বড় মনের ভুল আমার হতেই পারে না। কিছু তো একটা ব্যাপার আছেই। কি গো, তাড়াতাড়ি এসো। যাই। মনে হচ্ছে ঝড় উঠেছে। বৃষ্টি হয়ে কাঠগুলো ভিজে গেলে আবার রান্না করতে পারবো না। যাই, কাঠগুলো তুলে রেখে আসি। না না, তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। না, তুমি এমনিতেই সারাদিন অনেক কাঠ কাটো, তোমার শরীর এখন ক্লান্ত। তুমি একটু বিশ্রাম করো। আর অল্প কিছু কাঠ, ওগুলো আমার সরাতে কষ্ট হবে না। ঠিক আছে, তবে সাবধানে কাজ করবে। ঠিক আছে ঠিক আছে, এত চিন্তা করতে হবে না। এ কি, এত সাপ কেন? কোথা থেকে আসলো এত সাপ? ওগো, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো। এ কি, এত সাপ কি করে এখানে আসলো? বউ, ও বউ, কথা বলো। সব সাপ চলে গেছে। আজ আমার সন্তান পৃথিবীর মুখ দেখবে। আজ আমি অনেক খুশি। আপনি বেরিয়ে আসলেন যে? আমার ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে? আমার স্ত্রী কেমন আছে? বাবা, আসলে একটা দুঃখের খবর। কি হয়েছে বলুন এখনই। তোমার একটি পুত্র সন্তান হয়েছে, কিন্তু সে জীবিত নয়, সে মৃত। কি? এ কি বলছেন আপনি? এটা হতে পারে না, এটা হতে পারে না কখনো। এভাবে বেশ কিছুদিন পার হয়ে যায়। কাঠুরিয়ার বউ আবার অন্তঃসত্ত্বা হয়। আমাদের একটা সন্তান মারা গিয়েছে, তাই বিধাতা আমাদের আবার সন্তান দিয়েছেন। এবার তুমি খুব সাবধানে থাকবে কিন্তু। ঠিক আছে। এ কি, সাপ! সাপ! কোথায় তুমি? সাপ, আমাকে বাঁচাও! এবারও কাঠুরিয়ার মরা সন্তান হয়। কাঠুরিয়া ও তার স্ত্রী
অনেক ভেঙে পড়ে। আমাদের সাথে বারবার কেন এরকম হচ্ছে? আর ওই সাপগুলোই বা কেন এখানে আসে? আর কিছু না করেই বা কেন চলে যায়? আমি ঠিক বুঝতে পারছি না যে কেন এমন হচ্ছে। তাহলে কি আমি আমার সন্তানদেরকে বাঁচাতে পারবো না? আমি কি পারবো না জীবিত সন্তানের মুখ দেখতে, বলো? তো তুমি ভেঙে পড়ো না, ধৈর্য ধরো। বিধাতা হয়তো আমাদের পরীক্ষা নিচ্ছেন। এরপর বেশ কিছুদিন কেটে যায়। কাঠুরিয়ার স্ত্রী আবারও অন্তঃসত্ত্বা হয়। এবার কাঠুরিয়া আর তার স্ত্রী অনেক কবিরাজ দেখায়, কিন্তু এবারও তাদের সন্তানকে বাঁচানো গেল না। তারা দুজনে এবার অসহায় হয়ে পড়ে, আর তারা বুঝতে পারে না যে কেন তাদের বারবার মৃত সন্তান হচ্ছে। তোরা এত হতাশ হোস না, এবার তোদের একটা পুত্র সন্তান হবে, আর সেই সন্তান পৃথিবীর আলো দেখবে। বউ, এবার মনে হয় আমাদের সন্তান এই দুনিয়ায় আসবে। তুমি দেখো, আমাদের সন্তান এবার জীবিত জন্ম নেবে। তুমি সত্যি বলছো? আমাদের স্বপ্ন পূরণ হবে? আমি মা ডাক শুনতে পারবো? হ্যাঁ বউ, আমার তাই মনে হয়। আমি যে স্বপ্ন দেখেছি, এক সন্ন্যাসী বাবা আমাকে এ কথাই বলছে। এরপর কাঠুরিয়ার বউ আবারও অন্তঃসত্ত্বা হয়। বেশ কিছুদিন পার হয়ে যায়। আমি এবার এই বাড়িতে থাকতে চাই না। এই বাড়িতে অভিশাপ আছে। আমাকে অন্য কোথাও নিয়ে রাখো, না হলে আমার এবারও মৃত সন্তান হবে। তুমি ঠিকই বলেছ। চলো, এবার কোনো বিপদ আসার আগেই আমরা এখান থেকে চলে যাই। ওই তো সেই সন্ন্যাসী যে আমার স্বপ্নে এসেছিল। চলো চলো, ওনার কাছে যাই। কিরে, তোরা নিজেদের ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছিস? বাবা, আপনি জানলেন কিভাবে? আমি সব জানি রে বাছা, তবে তুই কি ভেবেছিস পালিয়ে গেলেই কি সব অভিশাপ মুছে যাবে? অভিশাপ? কিসের অভিশাপ? তুই কি ভুলে গেছিস তুই জঙ্গলে একটি সাপকে হত্যা করেছিলিস? হ্যাঁ, তবে আমি তো ইচ্ছা করে এটা করিনি, ভুল বশত হয়ে গিয়েছিল। ভুল বশতই হোক আর ইচ্ছাকৃতই হোক, তুই তো তাকে হত্যা করেছিলি, তাই সর্ববংশের অভিশাপ লেগেছে তোর উপর। তুই যেখানে যাস না কেন, তোর এই অভিশাপ কাটবে না, আর তাদের অভিশাপেই তোদের সন্তান সবাই মারা যায়। তাহলে কি এবারও আমার মৃত সন্তান হবে? এবারও কি আমি আমার সন্তানের মুখে মা ডাক শুনতে পাবো না? পাবি, অবশ্যই পাবি, তবে তোদের এই অভিশাপ থেকে মুক্ত হতে হবে। কিভাবে কিভাবে মুক্তি পাবো আমরা সে অভিশাপ থেকে? একটা উপায় আছে। উপায়? কি উপায়? কি উপায় আমাকে বলুন দয়া করে। এবার তোদের যে সন্তান হবে তাকে তোদেরকে কোনো এক সাপের সাথে বিবাহ দিতে হবে, তাহলেই তোদের সন্তান বেঁচে থাকবে। কি? সাপের সাথে মানুষের সন্তানের বিয়ে? এটা কি করে সম্ভব? হ্যাঁ, তুই যদি আজ প্রতিজ্ঞা করিস যে তোর সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, তাকে তুই সাপের সাথে বিবাহ দিবি, তাহলে তোর এই সন্তান এই পৃথিবীর মুখ দেখবে। হ্যাঁ, আমি প্রতিজ্ঞা করছি আমার সন্তানের সাথে সাপের বিবাহ দেব। তারপরও আমি আমার সন্তানকে বাঁচিয়ে রাখব। যা, এবার তোর নিজের কুঠিরে ফিরে যা। কাঠুরিয়া তার স্ত্রী নিজের কুটিরে ফিরে যায়। কয়েক মাস পর কাঠুরিয়ার ছেলে সন্তান হয়। এই যে বাবা, তোমার ছেলে হয়েছে। কি সুন্দর মুখখানা, একেবারে চাঁদের মতো। কই কই, দেখি দেখি আমার ছেলেটার মুখ দেখি। বাহ বাহ, আমি খুব খুশি হয়েছি। তা বাবা, আমার বকশিস কোথায়? আমার সামর্থ্য থাকলে আপনাকে অনেক উপহার দিতাম, তবে আপনাকে নিরাশ করব না আমি। এই নেন, আমার সামর্থ্য অনুযায়ী এইটুকুই রাখেন। তুমি যা দিয়েছ আমি তাতেই অনেক খুশি। তোমার সন্তান দীর্ঘজীবী হোক বাবা। এরপর বেশ কিছুদিন পার হয়ে যায়। কাঠুরিয়ার পুত্র
সুজনও অনেক বড় হতে থাকে। একদিন সুজন বাড়ির পাশে বসে খেলছিল। হঠাৎ করেই তার কাছে একটি সাপ এসে হাজির হয়। তখনই সুজনের মা সেখানে চলে আসে। এই সাপ, যা, চলে যা, যা। সাপটি চলে যায়। এরপর চলো আমরা আমাদের ছেলেকে নিয়ে চুপি চুপি এই এলাকা ছেড়ে চলে যাই। কি বলছো কি তুমি? কোথায় যাব? শোনো, আমি কোনো সাপের সাথে বিয়ে দিয়ে আমার সন্তানের জীবন নষ্ট করতে পারবো না। আর আজ আমি সুজনের পাশে একটা সাপকে ঘোরাফেরা করতে দেখেছি। আমি না গেলে হয়তো সুজনকে ছোবলই মারতো। দয়া করে চলো আমরা এখান থেকে চলে যাই। কিন্তু আমি যে প্রতিজ্ঞা করেছিলাম যে আমার সন্তানের সাথে সাপের বিবাহ দেব। শোনো, এরকম অনেক মানুষই আছে যারা সবসময় প্রতিজ্ঞা রাখে না। আর আমরা আমাদের সন্তানের কথা ভেবে এটা করতেই পারি। কাঠুরিয়ার স্ত্রী কাঠুরিয়াকে অনেক বুঝিয়ে তার ছেলে সুজন আর কাঠুরিয়াকে নিয়ে নিজেদের বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। একদিন সুজন সাপের সাথে খেলছিল। একজন মহিলা সেটা দেখে সুজনের মায়ের কাছে যায়। সুজনের মা, সুজনকে এতক্ষণে মনে হয় সাপে কেটেছে। না না, এসব কি বলছো তুমি? আসলে আসার পথে দেখলাম একটা সাপ তোমার সুজনের আশেপাশে ঘোরাফেরা করছে। না না, এটা হতে পারে না। এই বলে সুজনের মা সুজনের কাছে যায়। যা, চলে যা, কেন এসেছিস সেখানে? আর কখনো আমার ছেলের আশেপাশে ঘোরাঘুরি করবি না। চলে যা, চলে যা এক্ষুনি। সাপটি চলে যায়। মা, তুমি সাপটিকে তাড়িয়ে দিলে কেন? ও তো আমার বন্ধু। আমি তো ওর সাথে খেলা করি। ও আমার কোনো ক্ষতি করবে না। সাপ কখনো মানুষের বন্ধু হতে পারে না। কিন্তু মা, সুজন, তুমি এখনো অনেক ছোট, তাই অনেক কিছুই বোঝো না। আর শোন, আর কখনো তুই সাপের সাথে খেলবি না। যেখানে সাপ দেখবি সেখান থেকে তুই চলে যাবি। এই বলে সুজনের মা সুজনকে নিয়ে বাড়িতে ফেরে। এভাবে অনেক দিন পার হয়ে যায়, কিন্তু সাপ তাদের পিছু ছাড়ে না। সাপ সুজনকে একা পেলেই তার কাছে যেত, আর সুজনও সাপকে দেখে অনেক আনন্দ পেত। এরপর ধীরে ধীরে সুজনও অনেক বড় হয়ে যায়। মা, আমি একটু বাইরে যাচ্ছি। না, তুই এখন কোথাও যাবি না। কিন্তু কেন মা? আমি বলেছি তুই কোথাও যাবি না, ব্যাস, কোথাও যাবি না। সে ছোটবেলা থেকে দেখে আসছি তুমি আমাকে বাইরে কোথাও যেতে দাও না। তখন না হয় আমি ছোট ছিলাম, কিন্তু এখন তো আমি যথেষ্ট বড় হয়েছি। এখন কেন আমাকে এভাবে ঘরে বন্দি করে রাখো? কেন? ও, তুই অনেক বড় হয়ে গেছিস, তাই নিজের মায়ের মুখে মুখে তর্ক করছিস? আহা, ছেলেটা একটু বাইরে যেতে চাচ্ছে আর তুমি ওকে বাধা দিচ্ছ কেন? ও এখন যথেষ্ট বড় হয়েছে, ও নিজের খেয়ালও রাখতে পারবে। যা বাবা, তুই একটু বাইরে থেকে ঘুরে আয়, তোর মনটা ভালো লাগবে। কিন্তু বাবা, মা যে রাগ করবে। কিচ্ছু হবে না, তুই যা বাবা। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি দেরি করব না, তাড়াতাড়ি চলে আসব। এই বলে সুজন চলে যায়। তুমি সবকিছু জেনে শুনে কেন ওকে বাইরে যেতে দিলে? তুমি চিন্তা করো না, ওর ভাগ্যে যা লেখা আছে তাই হবে। কিরে সুজন, তোর মা তোকে বাইরে বেরোতে দিল? আর বলিস না, মা যে কেন এত ভয় পায় আমি বাইরে আসলে। সে সবসময় চাই আমি তার চোখের সামনে থাকি। তোকে হয়তো খুব ভালোবাসে, তাই তোকে চোখের আড়াল হতে দিতে চায় না। হ্যাঁ, এটা তুই ঠিক বলেছিস। এরপর সুজন বন্ধুদের সাথে কথা শেষ করে বাড়ির দিকে রওনা দেয়। হঠাৎ সে দেখে একটি মেয়ে গাছের এক কোণায় বসে কাঁদছে। একি, ওই মেয়েটি এখানে একা একা বসে কাঁদছে কেন? মনে হচ্ছে কোনো বিপদে পড়েছে। যাই, ওকে একটু সাহায্য করি। সুজন মেয়েটির কাছে যায়। একি, কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন? আমি আসলে এই জঙ্গল থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছি না। সুজন মেয়েটির রূপ দেখে মুগ্ধ হয়।
মেয়েটি এত সুন্দর ছিল যে সুজন তার মুখ থেকে নিজের চোখই ফেরাতে পারছিল না। আপনি আমাকে এই জঙ্গল থেকে বের হওয়ার পথটা একটু বলে দিবেন? হ্যাঁ, অবশ্যই। সুজন মেয়েটিকে জঙ্গল পার করে দেয় আর সে তার নিজের বাড়িতে ফিরে আসে। এ কি, এই মেয়েটির কথা আমি ভুলতে পারছি না কেন? কেন মনে হচ্ছে এই মেয়েটির কথা? সুজন সারা রাত ঘুমাতে পারে না সেই অজানা মেয়েটির জন্য। সে অনেক উদ্বিগ্ন হয়ে পড়ে। পরদিন সকাল সকাল সেই জঙ্গলে যাওয়ার জন্য রওনা দেয়। কিরে সুজন, এত সকাল সকাল কোথায় যাচ্ছিস? সুজন তার মায়ের সাথে কোনো কথা না বলেই বেরিয়ে যায়। সুজন, যাস না বাবা। সুজন, দাঁড়া। সুজন সেই জঙ্গলে পৌঁছে যায় আর সেই মেয়েটিকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর, আপনি আমাকে খুঁজছেন? হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানলেন আমি আপনাকে খুঁজতে এখানে এসেছি? আমি সব জানি, আর তোমাকে আমার জন্য অবশ্যই এখানে বারবার আসতে হবে। হ্যাঁ, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না তোমার প্রতি আমার কিসের এত টান। সময় হলেই জানতে পারবে। এরপর সুজন আর সেই অজানা মেয়েটি সেই জঙ্গলে বসে সময় কাটাতে থাকে। ওদিকে সন্ধ্যা হয়ে যায়। কাঠুরিয়া আর তার স্ত্রী সুজনকে খুঁজতে বের হয়। বাবা, সুজন তো তোমার বন্ধু। হ্যাঁ, কিন্তু কি হয়েছে? আজ সকালে কাউকে কিছু না বলে কোথায় যেন বের হয়েছে ও। গ্রামের সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও নেই ও। তাই ভাবলাম তুমি তোর বন্ধু, হয়তো তোমার কাছে আসবে। না চাচা, সুজন তো সেই কাল এসেছিল, আর আজ আমরা সব বন্ধুরা একই সাথে ছিলাম, কিন্তু সুজন আজকে আসেনি। কাঠুরিয়া আর তার স্ত্রী সুজনকে কোথাও খুঁজে না পেয়ে অনেক হতাশ হয়ে পড়ে। তোমাকে কতবার বলেছি যে সুজনকে বাইরে যেতে দিও না, কিন্তু কিন্তু তুমি ছেলেটাকে আশকারা দিয়ে মাথায় তুলেছ। এখন যেখান থেকে পারো আমার ছেলেটাকে খুঁজে এনে দাও। তুমি তো দেখলে আমি সারাদিন ধরে সুজনকে খুঁজলাম, কিন্তু কোথাও তাকে খুঁজে পেলাম না। সেই সকালে বেরিয়েছে আমার ছেলেটা, সারাটা দিন কিছু খায়নি, বন্ধু বান্ধব কারোর বাসায়ও যায়নি। তাহলে কোথায় গেল আমার ছেলেটা? কাঠুরিয়া আর কাঠুরিয়ার স্ত্রী সুজনকে কোথাও খুঁজে না পেয়ে অনেক অসহায় হয়ে পড়ে। রাত অনেক গভীর হয়ে যায়, কিন্তু সুজন বাড়িতে ফেরে না। পরদিন সকালে সুজনের মা কলতলায় আসে আর সুজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। এই তো আমার সুজন। সারা রাত কোথায় ছিলি বাবা? সুজন, ওঠ, কথা বল। সুজনের বাবা, তাড়াতাড়ি এদিকে এসো, সুজন কথা বলছে না। কাঠুরিয়া বের হয়ে আসে। এ কি, সুজন তো অজ্ঞান হয়ে গেছে। চলো, ওকে ঘরে নিয়ে যেতে হবে। কাঠুরিয়া আর তার স্ত্রী সুজনকে ঘরে নিয়ে যায় আর কিছুক্ষণ পরে সুজনের জ্ঞান ফিরে আসে। এ কি, কি হয়েছে আমার? বাবা, মা, তোমরা সকাল সকাল আমার রুমে কেন? কিছু হয়েছে নাকি? তুই কাল সারা রাত কোথায় ছিলি? কোথায় ছিলাম আমি? না না মা, আমার কিছুই মনে পড়ছে না। থাক বাবা, তোকে কিছুই মনে করতে হবে না, তুই একটু বিশ্রাম নে। কাঠুরিয়া আর তার স্ত্রী সুজনের রুম থেকে বের হয়ে আসে। তুমি সুজনকে এখন কিছুই জিজ্ঞাসা করো না, আর হ্যাঁ, এরপর থেকে তুমি সুজনকে চোখে চোখে রাখবে। হ্যাঁ, ঠিক আছে। এ কি, তুমি এত রাতে কোথা থেকে আসলে? আমি তো সব সময় তোমার আশেপাশেই থাকি। তাই নাকি? হ্যাঁ, তবে আমি যে এখানে তোমার কাছে এসেছি সেটা কিন্তু কাউকে বলবে না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। সুজন আর মেয়েটি গল্প করতে থাকে।
সুজনের মা পাশের রুম থেকে কিছু একটা শুনতে পায়। মনে হচ্ছে সুজন কারো সাথে কথা বলছে, কিন্তু এত রাতে কার সাথে বা কথা বলবে? গিয়ে দেখি তো। সুজনের মা সুজনের কক্ষে যায়, গিয়ে দেখে সুজন ঘুমাচ্ছে। সুজন তো ঘুমাচ্ছে, মনে হচ্ছে আমি ভুল শুনেছি। সুজনের ঘুম ভেঙে যায়। এ কি মা, তুমি এত রাতে আমাকে পাহারা দিতে এসেছিলে নাকি? না না বাবা, এমনিতেই এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই তোর ঘরে এসেছি। ও ঠিক আছে মা, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে পড়ি। ঠিক আছে বাবা, তুই ঘুমা। এ কি, তুমি কোথায় ছিলে? আমি লুকিয়েছিলাম। শোনো, আমি এখন যাই, কাল তুমি আমার সাথে দেখা করতে যাবে। কিন্তু মা যে আমাকে বের হতে দেবে না। তোমাকে আমার কাছে যেতেই হবে, আর কিভাবে তুমি আমার কাছে যাবে সেটা তুমি নিজেই ঠিক করে নিও। এরপর সুজনের এক বন্ধু সুজনের বাড়িতে আসে। সুজন, সুজন, কিরে কি হয়েছে? বিজয়কে সাপে কেটেছে, অনেক ওঝা কবিরাজ এসেছে, কিন্তু মনে হচ্ছে বিজয়কে বাঁচানো যাবে না। তুই যাবি না ওকে দেখতে? কি বলছিস কি? বিজয় আমার এত কাছের বন্ধু, আর ওর বিপদে আমি যাব না? কি, সাপে কেটেছে? না না সুজন, তুই কোথাও যাবি না। না মা, বিজয় আমার বন্ধু, তার এই বিপদে আমাকে যেতেই হবে। তুমি আমাকে আজ আটকাতে পারবে না। চল রাসেল। সুজন তার মায়ের কোনো কথা না শুনে বিজয়ের বাড়িতে চলে যায়। এ কি, সুজন এরকম তাড়াহুড়া করে কোথায় গেল? ওর বন্ধু বিজয়কে না সাপে কেটেছে, ও সেখানে গিয়েছে। কি, সাপে কেটেছে? তাহলে তো সুজনকে একা ছাড়াটা ঠিক হয়নি। আমি বরং যাই ওর কাছে। আমিও যাব। এরপর সুজনের বাবা আর মাও বিজয়দের বাড়িতে যায়। ওঝা কবিরাজ অনেক চেষ্টা করলো, কিন্তু বিজয়কে বিষমুক্ত করতে পারল না। বিজয়ের বাবা মাও অনেক কাঁদতে থাকে। আপনারা দয়া করে আমার ছেলেটাকে সুস্থ করে দিন, একটা মাত্র ছেলে আমার, ওকে বাঁচান দয়া করে। আপনার ছেলেকে বিষাক্ত এক সাপে কেটেছে, আর এই বিষ মুক্ত করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। না না, আপনারা এরকমটা বলবেন না, দয়া করে কিছু একটা উপায় বের করুন। সুজন বিজয়ের মায়ের কান্না আর বিজয়ের এই অবস্থা সহ্য করতে পারছিল না। সুজন বিজয়ের কাছে এগিয়ে যায়। এ কি সুজন, তুই কোথায় যাচ্ছিস? সুজন তার মায়ের কোনো কথা না শুনে বিজয়ের শরীর থেকে তার নিজের মুখ দিয়ে বিষ চুষে বিজয়কে বিষমুক্ত করে দেয়। বিজয় সুস্থ হয়ে যায়। বিজয়ের বাবা মা অনেক খুশি হয়। মা, আমার খুব শরীর খারাপ লাগছে। মা, মা। সুজনের মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে। সুজন মাটিতে ঢলে পড়ে। সুজন, সুজন, ওঠ ওঠ বাবা। সুজন, কি হলো বাবা তোর? সুজন ওঠ, সুজন, আপনারা একটু দয়া করে দেখুন না, কি হলো আমার ছেলেটার। ওঝা সুজনকে দেখে। আপনার ছেলের শরীরে এই মারাত্মক সাপের বিষ প্রবেশ করেছে। আপনার ছেলেকে সুস্থ করা আমার পক্ষেও কোনোভাবে সম্ভব না। তাহলে কি আমরা আমার ছেলেকে বাঁচাতে পারবো না? না না, এটা হতে পারে না, আমার ছেলের কিছুই হবে না। সুজনের মা আর বাবা অনেক কান্নাকাটি করতে থাকে। কিছুক্ষণ পর সুজন হঠাৎ করেই সুস্থ হয়ে যায়। মা, কেঁদো না মা, এই তো আমি সুস্থ হয়ে গেছি। এই তো
সুজনের কিছুই হয়নি। ও ও ঠিক আছে। এটা কি করে সম্ভব? এই বিষাক্ত সাপের বিষ একটা মানুষ কিভাবে হজম করলো? কি বলছেন কি আপনি? আমি ঠিকই কইতাছি, আপনার ছেলে কোনো সাধারণ মানুষ হতেই পারে না। ওর মধ্যে নিশ্চয় কোনো শক্তি আছে। না না, এসব কি বলছেন? আমার ছেলের মধ্যে অন্য কোনো শক্তি নেই। আমার ছেলে একজন সাধারণ মানুষ। বাবা সুজন, চল এখান থেকে। এখানে আমরা আর এক মুহূর্তও থাকবো না। সুজনের বাবা মা সুজনকে নিয়ে তাদের বাড়িতে চলে যায়। বেশ কিছুক্ষণ পার হয়ে যায়, কিন্তু সেই মেয়েটি আর সুজনের সাথে দেখা করতে আসে না। সে তো বলেছিল আমার সাথে দেখা করতে আসবে, কিন্তু আজ কতদিন পার হয়ে গেল, সে তো আমার সাথে দেখা করতে আসলো না। তার কি কোনো বিপদ হলো? আমাকে জানতেই হবে। কালে আমি ওই জঙ্গলে যাব। পরদিন সুজন কাউকে কিছু না বলেই সেই জঙ্গলে যায়, কিন্তু কোথাও সেই মেয়েটিকে খুঁজে পায় না। কোথায় তুমি? দেখা দাও। আমি তো কোনো অন্যায় করিনি যে তুমি আমার সাথে দেখা করছো না। কোথায় আছো তুমি? তুমি আমার সামনে এসো। সুমন কোথাও সেই মেয়েটিকে খুঁজে পেল না। সে অনেক সময় ধরে সেই জঙ্গলে মেয়েটিকে খুঁজতে লাগলো, আর তার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে লাগলো। তাহলে কি তুমি আমার সাথে দেখা করতে চাও না? কিন্তু আমি যে তোমাকে না দেখে থাকতে পারছি না। দয়া করে আমার সামনে এসো। সুজন মেয়েটাকে খুঁজে না পেয়ে বাড়িতে ফিরে আসলো। কিরে সুজন, আজও তুই না বলে বাড়ি থেকে বের হয়েছিলিস? তুই বুঝিস না বাবা, তোর জন্য আমার অনেক চিন্তা হয়। এ কিরে, কি হয়েছে তোর? তুই চুপ করে আছিস কেন? আর তোর মুখটাই বা এমন শুকনো দেখাচ্ছে কেন? সুজন কোনো কথা না বলে তার রুমে চলে যায়। সুজনের বাবা আর মা অনেক চিন্তায় পড়ে যায়। আমার ছেলেটা দিন দিন কেমন যেন মন মরা হয়ে যাচ্ছে, আর সব সময় কি যেন ভাবে। হ্যাঁ, এবার ছেলেটাকে একটা ভালো কবিরাজ দেখাতে হবে। হয়তো ওর শরীরটা খারাপ করেছে। সেটা তুমি ঠিকই বলেছ। তাহলে তুমি কালই কবিরাজকে ডেকে আনো। ঠিক আছে। পরদিন কাঠুরিয়া কবিরাজকে ডেকে আনে। বাবা সুজন, তুই একটু শুয়ে পড়তো বাবা, কবিরাজ মশাই তোকে দেখবেন। কিন্তু মা, আমার তো কিছুই হয়নি। না হোক, তাও তিনি তোকে একটু পরীক্ষা করবে। সুজন শুয়ে পড়ে আর কবিরাজ তাকে পরীক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর কবিরাজ অবাক হয়ে যায়। এ কি, আপনি কিছু না বলেই চলে যাচ্ছেন যে? আপনারা দুজনে একটু বাইরে আসুন, আপনাদের সাথে আমার কথা আছে। কাঠুরিয়া আর তার স্ত্রী বাইরে আসে। বলুন না, কি হয়েছে আমার ছেলের? বড় কোনো অসুখ করেছে নাকি? কি হলো কবিরাজ মশাই, চুপ করে আছেন কেন? বলুন না, কি হয়েছে আমার সুজনের? আপনার ছেলেকে পরীক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। কেন? আপনার ছেলের শরীরে মানুষের শরীরের মতো কোনো তাপমাত্রা নেই। তার শরীর পাথরের মতো ঠান্ডা, আর তার শরীরে মানুষের শরীরের মতো কোনো স্পন্দন নেই। সব কিছুই যেন অন্যরকম। আপনারা আপনার ছেলেকে অন্য কোনো কবিরাজকে দিয়ে পরীক্ষা করিয়ে দেখতে পারেন। এসব কি বলে গেল কবিরাজ মশাই? আমিও কিছু বুঝতে পারলাম না। হঠাৎ একদিন রাতে সুজন ঘুমের মধ্যে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে সেই জঙ্গল পেরিয়ে যায়। এরপর আরও একটি জঙ্গলের ভেতরে এক অন্ধকার এক গুহায় ঢুকে পড়ে। সেই গুহার ভেতরে ঢুকতেই সে সেখানে অসংখ্য সাপ দেখতে পায়, আর সে দেখতে পায় একটি সাপের সিংহাসনে একটা সুন্দরী মেয়ে বসে আছে, আর সে আর কেউ নয়, সেই মেয়েটি। তুমি এতদিন কোথায় ছিলে? কেন আমার সাথে তুমি দেখা করতে আসোনি? তুমি কি আমার জন্য অপেক্ষা করছিলে? হ্যাঁ, তোমাকে না দেখে থাকতে আমার অনেক কষ্ট হচ্ছিল। কেন কেন তুমি আমার সাথে দেখা করনি? আমি দেখলাম যে তুমি আমার জন্য কতটা ব্যাকুল হতে পারো।
আর আমাকে খুঁজে বের করতে পারো কিনা। সেটা ঠিক আছে, তবে তুমি এখানে কেন? আর তোমার বাবা মাই বা কোথায়? সে অনেক কথা, সময় হলেই তুমি সব কিছুই জানতে পারবে। এখন তুমি ফিরে যাও, ভোর হয়ে আসছে। তোমার বাবা মা তোমার জন্য চিন্তা করছেন। না না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। কিছুক্ষণ পর ভোর হয়ে যায়। সুজন সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। ওদিকে সুজনের বাবা আর মা সুজনকে খুঁজতে খুঁজতে সেই গুহার কাছে পৌঁছে যায়, আর সেখানে গিয়ে সুজনকে অজ্ঞান অবস্থায় পায়। এরপর সুজনের জ্ঞান ফিরে আসে। সুজন, বাবা তুই এখানে কেন এসেছিস? মা, এখানে আমি ওই মেয়েটার কাছে এসেছি। মেয়ে? মেয়ে কোথায়? আর এখানে তো কোনো মেয়ে থাকার কথাই না। কেন মা, এখানে একটা গুহা আছে, আর সেই গুহার মধ্যে একটা কক্ষ আছে, আর সেই কক্ষেই তো সে আছে। এসব কি ভুলভাল বকছিস? এখানে কোনো গুহা নেই। কি বলছো কি তুমি? এই তো এখানে ওই গুহাটা ছিল, কোথায় গেল? চল বাবা, এখন বাড়িতে চল। তোকে এখন এখানে কিছুই খুঁজতে হবে না, তুই চল। কিন্তু সেই মেয়েটি কোথায় গেল বাবা? কাউকেই খুঁজতে হবে না তোকে, চল এখন বাড়িতে চল। এরপর সুজনের বাবা মা সুজনকে নিয়ে বাড়িতে ফেরে, আর তারা আরো অনেক চিন্তায় পড়ে যায়। এভাবে প্রায় সুজন যদি রাতের বেলা বের হয়ে যায়, এরপর যদি ওর কোনো বিপদ হয় তাহলে কি হবে? হ্যাঁ, এমনিতে আমাদের ছেলের অনেক বিপদ। যেভাবেই হোক সুজনকে এভাবে রাতের বেলা বের হতে দেয়া যাবে না, ওকে আটকাতে হবে। তুমি আর আমি আজ থেকে দুজনে একসাথে সুজনকে পাহারা দেব, যেন ও রাতের বেলা এভাবে বাইরে যেতে না পারে। এরপর সুজন রাতের বেলা আর বের হতে পারে না। এভাবে বেশ কিছুদিন পর সুজনের বাবা মা একদিন সুজনের রুমের বাইরে বসেছিল। হঠাৎ করে ঝড় শুরু হয়ে যায়। এ কি, আজ আবার হঠাৎ করে এত ঝড় উঠলো যে? হ্যাঁ, এরকম ঝড় তো অনেকদিন দেখি না। তাহলে কি এটা কোনো অশুভ সংকেত? তখনই অনেকগুলো সাপ এসে কাঠুরিয়া আর তার স্ত্রীকে ঘিরে ধরে। আজ আবার এতদিন পর এত সাপ এখানে কেন? ওগো, আমার সুজনের কোনো ক্ষতি করবে না তো? আমার মনে হয় আমাদের সেই অভিশাপ আমাদেরকে গ্রাস করতে যাচ্ছে। ওদিকে ঝড় বাড়তেই থাকে, আর সব সাপেরা কাঠুরিয়া আর তার স্ত্রীর দিকে এগিয়ে যেতে থাকে। বউ, সাবধান, মনে হচ্ছে এই সাপগুলো আমাদেরকে এক্ষুনি ছোবল মারবে। তোমরা আমাদেরকে মেরে ফেলো, কিন্তু দয়া করে আমার ছেলের কোনো কিছুই করো না। হ্যাঁ, তোমরা আমার ছেলের কোনো ক্ষতি করো না, দয়া করো। সাপগুলো তাদের দুজনকে দংশন করার জন্য এগিয়ে যায়। এ কি, কি হয়েছে? কি হয়েছে মা? তোমরা তো চেঁচামেচি করছো কেন? সুজন বাইরে বের হতেই সাপগুলো দাঁড়িয়ে যায়। কিছুই হয়নি বাবা, তুই যা, তোর রুমে যা। এখানে এত সাপ, তারপরও বলছো কিছু হয়নি? তোমাদেরকে বিপদে রেখে আমি কিভাবে রুমে যাব? আমাদের কিছু হবে না বাবা, তুই যা বাবা, এখানে তো থাকার কোনো দরকার নেই, কিছুতে না। সুজন সাপগুলোর কাছে এগিয়ে যায়। যাস না বাবা, ওগুলো বিষাক্ত সাপ, তোকে ছোবল মারতে পারে। সুজন কোনো কথা না শুনে সাপের কাছে এগিয়ে যায়, আর সাপগুলো শান্ত হয়ে যায়। তোরা কেন এসেছিস? আমাদের ক্ষতি করতে? যা, ফিরে যা, আমি তোদেরকে আঘাত করতে চাই না, যা এক্ষুনি চলে যা। সুজনের কথা শুনে সব সাপগুলো চুপচাপ চলে যায়। মা, বাবা, আর কোনো ভয় নেই, ওরা সবাই চলে গিয়েছে। আর দেখো, ঝড় থেমে গিয়েছে। কাঠুরিয়া আর তার স্ত্রী আরো অনেক বেশি চিন্তায় পড়ে যায় তার ছেলেকে নিয়ে। এরপর প্রায় দিনই সুজনকে সেই জঙ্গলে অজ্ঞান অবস্থায় পাওয়া যেত। আমাদের এবার কিছু করা উচিত, না হলে হয়তো আমরা আমাদের ছেলেকে হারিয়ে ফেলবো। ছেলেকে বাঁচানোর জন্যই তো
নিজের গ্রাম ছেড়ে পালিয়ে এই গ্রামে এসেছি। হ্যাঁ, আমার মনে হচ্ছে সেই অভিশাপ আমাদের পিছু নিয়েছে। আমি নিশ্চিত এই অভিশাপের জন্য আমাদের ছেলের সাথে এরকম হচ্ছে। কিন্তু আমি চাই না যে আমার সন্তানের কোনো সাপের সাথে বিবাহ হোক। কোনো মানুষ কি সাপের সাথে জীবন কাটাতে পারে? তাই আমাদেরকেই আমাদের সন্তানকে ওই সাপের হাত থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। কিন্তু কিভাবে বাঁচাবে আমাদের সন্তানকে? প্রথমে আমাদের সন্তানকে সাপের থেকে সুরক্ষিত করতে হবে, তারপর দেখে শুনে একটা পথ বের করা যাবে। আর আমার জানা মতো এক ফকির আছে, সে নাকি সাপের থেকে মানুষকে সুরক্ষিত করতে পারে। আমরা দুজনেই কালই সেখানে যাব। পরদিন সুজনের বাবা মা সেই ফকিরের কাছে রওনা দেয়। কে তোমরা মা? আমার কাছে কেন এসেছো? ফকির বাবা, আমরা খুব অসহায় হয়ে আপনার কাছে এসেছি, দয়া করে আমাদেরকে বাঁচান। কি হয়েছে তোদের? বল আমাকে। অনেকদিন আগের কথা, আমার স্বামী জঙ্গলে ভুলবশত এক সাপকে হত্যা করেছিল। এরপর আমার তিনটা সন্তানই জন্মের সময় মারা যায়। এরপর এক সন্ন্যাসী বাবার কথায় আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে এবার আমাদের সন্তান হলে আমরা সাপের সাথে বিবাহ দেব। কিন্তু আমরা বাবা মা হয়ে কিভাবে আমাদের সন্তানকে একজন সাপের সাথে বিবাহ দেই? আর সেই জন্য আমরা সেই গ্রাম ছেড়ে এখানে পালিয়ে এসেছি। ভুল করেছিস তোরা, সেখান থেকে পালিয়ে এসে, আর তোদের প্রতিজ্ঞা রক্ষা না করে। হ্যাঁ বাবা, সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু আমরা বাবা মা হয়ে কিভাবে আমাদের সন্তানের সাথে একটা সাপের বিবাহ দেব? কিন্তু তোরা তো প্রতিজ্ঞা করেছিলিস। বাবা, আমরা আমাদের সন্তানকে সব সাপের থেকে দূরে রাখতে চাই। দয়া করে আপনি আমাদেরকে উপায় বলে দিন। একটা উপায় আছে, তবে এটার জন্য তোদের উপর অনেক বিপদ আসতে পারে। যাই বিপদ আসুক না কেন, আমরা আমাদের সন্তানের জন্য সব মেনে নিতে পারবো। শুধুমাত্র ওই সাপের থেকে আমার সন্তানকে সুরক্ষিত করুন দয়া করে। এই নেই মন্ত্রপুত তাবিজ। এই তাবিজ তোর সন্তানের শরীরে পরিয়ে দিবি। যত বড় সাপই হোক, তোর সন্তানের কাছে ঘেঁষতেও পারবে না। সুজনের বাবা আর মা সেই তাবিজ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ওদিকে সুজন সুযোগ পেয়ে সেই গুহার কাছে পৌঁছে যায় আর সেই গুহার ভেতরেও প্রবেশ করে। তুমি এসেছো? হ্যাঁ, তোমাকে ছেড়ে যে আমি এক মুহূর্তও থাকতে পারছি না। আমরা যে একে অপরের সঙ্গী, তাই আমাকে ছেড়ে তুমি থাকতে পারছো না, আর আমিও তোমাকে ছেড়ে থাকতে পারছি না। তাহলে তুমি নিজে কেন আমার কাছে যাও না? আমি চাই তুমি নিজে আমার কাছে আসবে। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি এখানে একা কেন থাকো? আর তোমার পরিবার কোথায়? আর এতদিনে তোমার নামটাও তো আমার জানা হলো না। আমার নাম রোহিণী, আর আমি তোমার সাথে নির্জনে দেখা করার জন্যই এখানে আসি। আর তোমার বাবা মা? এখন আমার বাবা মার কথা বাদ দাও, একটু পরেই ভোর হয়ে যাবে। আচ্ছা, ভোর হলেই তুমি চলে যাও কেন? সেসব কিছু তোমাকে একদিন সব বলবো। এখন ভোর হতে চললো, তুমি ফিরে যাও। সুজনের বাবা মা বাড়িতে ফিরে সুজনকে কোথাও খুঁজে পায় না। সুজন তো আজও বাড়িতে নেই। কোথায় গেল আমার ছেলেটা? আমার মনে হয় সুজন ওই জঙ্গলের কাছেই গিয়েছে। তাহলে চলো, আর দেরি না করে আমরা সুজনের কাছে যাই। কাঠুরি আর তার স্ত্রী সেই জঙ্গলে পৌঁছে যায়, আর তারা দেখে আবারও তাদের ছেলে সেই জঙ্গলে অজ্ঞান হয়ে পড়ে আছে। এক্ষুনি সুজনের হাতে এই তাবিজটা বেঁধে দাও। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। সুজনের মা সুজনের হাতে সেই তাবিজটা বেঁধে দেয়। সুজনের জ্ঞান ফিরে আসে। এ কি, আমি এখানে কেন? কি হয়েছে? কিছু না বাবা, চল এখন বাড়িতে চল। তারা সুজনকে নিয়ে বাড়িতে ফিরে আসে। পরদিন সুজন আর সেই জঙ্গলে যায় না। আজ সুজন কেন আসলো না আমার কাছে? তাহলে কি সুজনের কোনো বিপদ হয়েছে? যাই, আজ আমি এই সুজনের কাছে যাব।
রোহিণী সুজনের কক্ষে যায়। ওই তো সুজন ঘুমাচ্ছে, যাই ওকে ডেকে তুলি। রোহিণী সুজনের কাছে আগাতেই একটা আগুনের ঝাপটা লাগে তার শরীরে। রোহিণী মাটিতে পড়ে যায়। এরপর রোহিণী কয়েকবার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সুজনের কাছে পৌঁছাতে পারে না। এ কি, আমি সুজনের কাছে কেন যেতে পারছি না? তখনই রোহিণীর চোখ পড়ে সুজনের সেই তাবিজের দিকে। ও, সুজনকে আমার কাছ থেকে সরানোর জন্য এই মন্ত্রপুত তাবিজ দেওয়া হয়েছে ওর শরীরে। ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি, তবে সুজনকে আমার কাছ থেকে আলাদা করা এত সহজ নয়। আমি ঠিকই আমার সুজনের কাছে আসব। এই বলে রোহিণী ফিরে যায়। এরপর সুজন আর রোহিণীর সাথে দেখা করতে যায় না, এমনকি রোহিণীও সুজনের কাছে ঘেঁষতে পারে না। এ কি নাগরানী, কি হয়েছে আপনার? আপনি এমন অস্থির হয়ে আছেন কেন? সুজনের বাবা মা সুজনকে আমার কাছ থেকে দূরে করে দিয়েছে, তাই আমি কোনোভাবেই সুজনের কাছে পৌঁছতে পারছি না। আপনি চিন্তা করবেন না, আমরা আজ সবাই মিলে ওদেরকে শেষ করে দেব। আমি নিজে যাব আজ তোমাদের সাথে ওদেরকে মোকাবেলা করতে। আমার সুজনকে আমার কাছ থেকে দূরে করতে চেয়েছে ওরা, ওদেরকে আমি কিছুতেই শান্তিতে থাকতে দেব না। এবার মনে হয় আমরা আমাদের ছেলেকে ওই সাপের থেকে দূরে রাখতে পারবো। হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। সুজন খেয়েছে তো? হ্যাঁ, ও খেয়ে ঘুমিয়ে পড়েছে। এখন তুমি খেয়ে নাও। হ্যাঁ, দাও। মনে হচ্ছে আজও ঝড় উঠেছে। ঝড় উঠুক আর যাই উঠুক, এখন আর চিন্তার কোনো কারণ নেই। কিন্তু আবার যদি কোনো বিপদ ঘটে? যাই ঘটে যাক না কেন, সুজনের কিচ্ছু হবে না। আর তুমি ভয় পেও না, ফকির বাবা তো বলেছিল যে ওই তাবিজ সুজনের শরীরে দিলে সাপেরা অনেক অত্যাচার করতে পারে আমাদের উপর। তবে সুজনের কিছুই হবে না। আমাদের যাই হোক, তাতে আমি ভয় পাই না। এ কি, এত শব্দ হচ্ছে কিসের? মনে হচ্ছে আমাদের ঘর দরজা সব উড়িয়ে নিয়ে যাচ্ছে। তুমি ভয় পেও না, এসব সব ওই সাপেদের কারসাজি। আর তখনই অনেকগুলো সাপ এসে কাঠুরিয়া তার স্ত্রীকে ঘিরে ধরে। তোরা কি ভেবেছিলি আমাদেরকে ভয় দেখাবি? আর আমরা ওই ভয় পাই না, তোদের যা ইচ্ছা তোরা করতে পারিস। হ্যাঁ, তোরা আমাদেরকে শেষ করে দিতে চাস তো, কিন্তু কোনোভাবেই তোদেরকে আমার সন্তানের কোনো ক্ষতি করতে দেব না। তখনই একটা সাপ মানুষের রূপ ধারণ করে। কাঠুরিয়া তার স্ত্রী অনেক ভয় পেয়ে যায়। কে 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 তুমি? আমি নাগরানী। নাগরানী, কেন এসেছো তুমি? তোমরা আমার সুজনকে আমার থেকে দূরে করে দিয়েছো তো, তাই তোমাদেরকে আমি শেষ করে দিব। দয়া করো আমাদের উপর। আমার স্বামী না জেনে ভুল করে সেদিন জঙ্গলে সেই সাপটি মেরেছিল, আর তার জন্য তো আমরা আমাদের 3 সন্তানকে হারিয়েছি। তারপরও কি তোমাদের এই অভিশাপ আমাদের উপর থেকে যাবে না? আমার নাগরাজ তো কোনো অপরাধ করেনি, তাহলে সেদিন কেন জঙ্গলে আমার নাগরাজকে হত্যা করেছিলি? আমি জানলে কখনোই তোমার নাগরাজকে হত্যা করতাম না। জেনে হোক আর না জেনেই হোক, সেদিন তো আমার নাগরাজ মারা গিয়েছিল। আর তারপরও তোরা আমার সুজনকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিস, তাই তোদেরকে আমি ছাড়বো না, আমি প্রতিশোধ নেব। তখনই সুজন তার কক্ষ থেকে বেরিয়ে আসে। এ কি মা, কি হয়েছে? এ কি রোহিণী, তুমি কোথায় ছিলে এতদিন? কেন আমার সাথে দেখা করনি? রোহিণী সুজনের কোনো কথার জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। রোহিণী, যেও না, যেও না রোহিণী, দাঁড়াও। সুজন, যাস না বাবা, ও মেয়ে মানুষ না, ও একটা নাগিন। এসব কি বলছো মা? ও আমার রোহিণী, ও নাগিনী হতে যাবে কেন? আর আমি ওকে অনেক ভালোবাসি। না, ও মানুষ না, ও একটা বিষধর সাপ। আর একটা সাপের সাথে তোর কোনো সম্পর্কই থাকতে পারে না। তুমি ভুল করছো মা, ও সাপ নয়, ও আমার রোহিণী।
বাবা সুজন, ওই নাগিনী আমাদেরকে হত্যা করার জন্য এখানে এসেছিল, আর তুই আসার সাথে সাথেই পালিয়ে গিয়েছে। না, আমি বিশ্বাস করি না, তোমাদের কোথাও কোনো ভুল হচ্ছে। আর রোহিণী অনেক ভালো মানুষ, ও তোমাদেরকে কেনই বা হত্যা করবে? ঠিক আছে বাবা, এখন তুই তোর ঘরে যা। কিন্তু মা, রোহিণী আমার সাথে কথা না বলে কোথায় চলে গেল? সেসব কথা পরে হবে, এখন তুই তোর ঘরে যা বাবা। সুজন চলে যায়। এ কি সর্বনাশ হয়ে গেল গো! শেষমেশ আমার ছেলেটা একটা নাগিনকে ভালোবাসলো। এখন কিভাবে ওই নাগিনের হাত থেকে আমার ছেলেকে মুক্ত করব? যে অভিশাপ থেকে রক্ষা করার জন্য আমাদের ছেলেকে নিয়ে আমরা পালিয়ে এসেছিলাম, সেই অভিশাপই আমাদেরকে ঘিরে ধরলো। ওই নাগিনীকে সরাতেই হবে আমার ছেলের কাছ থেকে। তবে ফকির বাবা যে তাবিজ দিয়েছেন, সেটা যতক্ষণ সুজনের শরীরে থাকবে ততদিন সুজনের কাছে কোনো সাপই আসতে পারবে না। এত চিন্তা করো না তুমি। মা এটা কেন বলল? আমার রোহিণীকে সাপ কেন বলল? মা তো অনেক আগে থেকেই সাপ দেখলে অনেক ভয় পায়, তাই হয়তো ভুলবশত এই কথা বলে ফেলেছে। কিন্তু রোহিণী আমার সাথে কেন কথা না বলে চলে গেল? কেন? আমাকে সত্যিটা জানতেই হবে। নাগরানী, আপনি কাঁদবেন না। আর ওই সাধারণ মানুষ পুত্রর জন্য কেন আপনি এত কষ্ট পাচ্ছেন? তোমরা বুঝবে না, সুজন আমার জীবন সঙ্গী। সুজনকে আমার চাই, আর সুজনকে না দেখে আমি আর থাকতে পারছি না। নাগরানী, আমাদের মাঝে কত নাগ আছে, আপনি তাদের মধ্যে কাউকে আপনার জীবন সঙ্গী করে নিন। না না, সেটা কখনোই সম্ভব নয়। সুজনই হবে আমার জীবন সঙ্গী। মা, আমার মনটা ভালো লাগছে না, আমি আজ একটু বন্ধুদের সাথে দেখা করে আসি। না, কোথাও যেতে হবে না তোকে। ওকে বাধা দিও না। যা বাবা, বাইরে থেকে ঘুরে আয়, মনটা ভালো লাগবে। তবে তাড়াতাড়ি ফিরিস কিন্তু। ঠিক আছে বাবা। সুজন চলে যায়। তুমি সবকিছু জেনেও সুজনকে যেতে দিলে কেন? ছেলেটার মনটা ভালো হওয়া দরকার। আমার ছেলের যদি কোনো ক্ষতি হয়? কিছুই হবে না। সুজন তার বন্ধুদের কাছে যায়। কিরে, কতদিন পর তোর সাথে দেখা। সেদিন যদি তুই আমার শরীর থেকে বিষ না বের করতিস, তাহলে হয়তো আমি আজ তোদের মাঝে থাকতাম না। তুই আমার বন্ধু, আর তোর জন্যই তো আমি এটুকু করতেই পারি। তবে সুজন, তোর সাহসের তারিফ করতেই হয়, না হলে ওই বিষাক্ত সাপের বিষ তুই নিজের মুখ দিয়ে তুলতে পারতিস। হ্যাঁ রে, আর আমরা তো মনে করেছিলাম ওই সাপের বিষে তুই মারা যাবি। হ্যাঁ সুজন, তুই ওরকম বিষাক্ত সাপের বিষ কিভাবে হজম করলি আমি জানি না, তবে কিছুক্ষণের জন্য আমার মাথাটা কেমন যেন ঘুরে গিয়েছিল। এরপর এমনিতেই কিভাবে যেন আবারও সুস্থ হয়ে উঠলাম। ওই ছেলেটিকে আমার অনেক সন্দেহ হয়। ও কোনো সাধারণ মানুষ নয়। ওই বিষধর সাপের বিষ হজম করলো কিভাবে, আমাকে সেটা জানতেই হবে। এই সন্তরা, এই ছেলেটিকে যেভাবেই হোক খুঁজে বের কর, আর আমার কাছে ওকে ধরে নিয়ে আয়। ওদিকে সুজন তার বন্ধুদের সাথে কথা বলতে থাকে। আচ্ছা, আজ যাই তাহলে, অনেক দেরি হয়ে গেছে। মা অনেক চিন্তা করবে রে। ঠিক আছে, আমরা কি তোকে এগিয়ে দিয়ে আসবো? আরে না না, আমি একাই যেতে পারবো। সুজন বাড়ির দিকে রওনা দেয়। হঠাৎ করে কিছু লোক সুজনের চারদিকে ঘিরে ধরে। কে কে তোমরা? কি চাও আমার কাছে? তোকে তুলে নিতে এসেছি রে। কেন? কি করেছি আমি? আমাদের সর্দার তোকে তার কাছে নিয়ে যেতে বলেছে। চল চল, আমাদের সাথে চল। না, আমি কোথাও যাব না, ছেড়ে দে আমাকে। হঠাৎ তখন একটি সাপ এসে একে একে সবাইকে ছোবল মেরে দেয়।
আর সবাই মারা যায়। তোমাকে ধন্যবাদ, আমাকে আজ তুমি প্রাণে বাঁচালে। তখনই সেই সাপটি মানুষের রূপ ধারণ করে। রোহিণী, তুমি তুমি একজন নাগিন? হ্যাঁ সুজন, আমি একজন নাগিন। তুমি কেন বলনি যে তুমি নাগিন? তাহলে এতদিন তুমি আমাকে ধোঁকা দিয়েছো। না না সুজন, আমি তোমাকে ঠকাইনি, তুমি আমাকে ভুল ভাবছো। চুপ করো মিথ্যাবাদী। আমার মা তাহলে ঠিক কথাই বলেছিল, তুমি মানুষ নও, মানুষ রূপে একটা সাপ। আমি মায়ের কথা তখন বিশ্বাস করিনি, কিন্তু আজ আমি নিজের চোখে তোমার আসল রূপ দেখলাম। সুজন, তুমি এভাবে আমাকে ভুল বুঝো না। আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি, আমাকে একটু সময় দাও। না, আর কোনো সময় নয়। আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর কোনো কথাও নেই। না না, এরকমটা বলো না। রোহিণী সুজনের কাছে এগিয়ে যায়, কিন্তু আবারও এক আগুনের ঝাপটা লাগে তার শরীরে, আর সাথে সাথেই রোহিণী মাটিতে ছিটকে পড়ে যায়। সুজন রোহিণীকে ফেলে বাড়িতে ফিরে যায়। তোমার বাবা মা তোমাকে আমার থেকে আলাদা করেছে, তাদেরকে কোনোভাবেই আমি ছাড়বো না, আর তোমাকে আমি আমার কাছে নিয়ে আসবই। একদিন কাঠুরি এবং তার স্ত্রী শুয়েছিল। তোরা তোদের প্রতিজ্ঞা রক্ষা করিসনি, তোরা আমার সাথীকে আমার থেকে দূরে করে দিয়েছিস। এবার আমি তোদের উপর চরম প্রতিশোধ নেব। তোরা এবার তৈরি থাক, এবার তোরা বুঝবি প্রতিজ্ঞা ভঙ্গ করার ফল কি। তো বন্ধুরা, কি এমন প্রতিশোধ নেবে নাগরানী, আর সুজনের সাথেই বা কিভাবে তার মিলন হবে, জানতে হলে দেখতে হবে পরের পর্বটি। আজ এ পর্যন্তই। আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।